ডক্টর মোহাম্মদ ইউনূস এখন চায়নার সফরে আছেন। যদিও আমরা অলরেডি জেনে গেছি এটা কিন্তু কোনো সরকারি সফর বা রাষ্ট্রীয় সফর যেটা আমরা বলি এই ধরনের কোনো সফর না। এইটা অনেকটা বলা যায় কি বেসরকারি বা ব্যক্তিগত ভ্রমণ। ওই যে ইউনান প্রদেশে কি জানি বাওয়া না বিয়া কি একটা সম্মেলন জানি, তো ওইটা অনেকটা এনজিওদের সম্মেলন যেখানে বস্তুত কোনো ওই এক্সিস্টিং প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কোনো দেশে যায় না, সবই কিন্তু ওখানে প্রাক্তন লোকজন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসই একমাত্র এক্সিস্টিং প্রাইম মিনিস্টার পদবীর, অর্থাৎ প্রধান উপদেষ্টা হিসাবে উনি গেছেন। এটা নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা মিডিয়াতে তো মানে আতিশয্যের কোনো শেষ নাই। এইবার ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নার সাথে এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাচ্ছেন যে বাংলাদেশ একেবারে তরতর করে উপরের দিকে উঠে যাবে। তো যাই হোক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন চায়নাতে গেছেনি তখন চায়নার যে প্রেসিডেন্ট শি জিনপিং তার সঙ্গে একটা সাক্ষাৎকার না হওয়ার কোনো কারণ নেই। অ্যাটলিস্ট এটা তো হতেই পারে, তাই না? এবং সেটা অলরেডি হয়েছে। সেখানে নানা আলাপ আলোচনা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সেক্রেটারি, সে তো দেখলাম যে খুব উচ্ছ্বসিতভাবে অনেক কথাবার্তাগুলো বলল। কিন্তু এটা আমরা 100% নিশ্চিত যে এখানে কিন্তু কোনো চুক্তি টুক্তি হবে না। বাংলাদেশের সরকার প্রধান চায়নাতে গেল, কোনো ভালো মন্দ কোনো চুক্তি মুক্তি কিছুই হবে না। তাহলে উনি গেলেন কেন? এটা তো একটা মানে বিশাল প্রশ্ন। আর যদি টুক্তি কোনো কিছু নাই হয়ে থাকে তাহলে এটা বিশাল ফলপ্রসূ একটা সফর, এবং এই সফরের মাধ্যমে বাংলাদেশ একেবারে ওলট পালট হয়ে যাবে। এ ধরনের আশাবাদ ব্যক্ত করা বা এ ধরনের খবর প্রচার করা বস্তুত বাংলাদেশের মানুষকে অনেকটা কি বলা মানে বোকা বানানোর চেষ্টা করা, তাই না? যারা জিওপলিটিক্স সম্পর্কে আইডিয়া রাখে বা খোঁজখবর রাখে তাদেরকে অন্তত বোকা বানানো যায় না, তাই না? কিন্তু যাই হোক, এখন চায়নার সাথে সম্পর্ক করে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কি আনবে বা না আনবে আমি ঠিক জানি না। তবে তার নিজের জন্যে উনি যে একটা বিশাল বিপদ ডেকে আনলেন এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কেন জানেন? কারণ হচ্ছে প্রথমত তার এই সফরটা এইটা অবশ্যই ভারতকে ক্ষুব্ধ করবে, কিন্তু আসল কথা হচ্ছে ভারতের চাইতে আমেরিকাকে অনেক বেশি ক্ষুব্ধ করবে। দেখেন যে 7 মাস চলে গেছে, ডোনাল্ড ট্রাম্পও সেই গত 20 জানুয়ারি ক্ষমতা চলে আসছে। তারপরে বেশ কিছুদিন চলে গেছে, ভারত কিন্তু আশা করছিল যে আমেরিকাকে দিয়ে বাংলাদেশে কিছু একটা করবে, অন্তত একটা পট পরিবর্তনের চেষ্টা বা একটা ইতিবাচক কোনো পরিবর্তন ইত্যাদি করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন তার নিজের দেশ নিয়ে এত বেশি ব্যস্ত যে বাইরের দেশ নিয়ে মাথা ঘামানোর টাইম নেই। ইউরোপ নিয়ে, ইউক্রেন নিয়ে, রাশিয়া নিয়ে, তারপর ওদিকে কানাডা নিয়ে, তারপরে ইউরোপীয় ইউনিয়ন নিয়ে, পানামা খাল নিয়ে, গ্রিনল্যান্ড নিয়ে, মানে এত বেশি ব্যস্ত। এবং নট অনলি দ্যাট, তার নিজেদের দেশের মধ্যেও এই যে ট্যারিফ তারপরে ডোজ দিয়ে যে ইলন মাস্ক বিভিন্ন কর্মচারী ছাঁটাই মাটাই করছে, তা নিয়ে আবার দেশের মধ্যে অনেক বিরোধিতা, এগুলো নিয়ে এত ব্যস্ত যে তার মাথা ঘামানোর টাইম নেই। বাংলাদেশ, ভারত বা এই সমস্ত নিয়ে মাথা ঘামানোর টাইম নেই, এটা আমরা বুঝতে পারি। বাট এইবার সম্ভবত চায়না ভ্রমণ করার কারণে এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাধ্য করলো আমেরিকাকে, অন্তত আমেরিকান ফরেন ডিপার্টমেন্টের কর্মকর্তা বা ফরেন সেক্রেটারি যে আছে তাদেরকে কিন্তু এবার বাধ্য করলো যে অবশ্যই এইবার এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তারা একটু চিন্তাভাবনা করবে। আমার কাছে কিন্তু সেরকমই মনে হয়, কারণ আমরা তো এটা খুবই ভালো করেই জানি যে চায়নাকেই বর্তমানে আমেরিকা তার 1 নম্বর প্রতিদ্বন্দ্বী হিসাবে চিহ্নিত করে অর্থনৈতিক এবং সামরিক উভয়ভাবেই। যেমন কোল্ড ওয়ার যখন ছিল, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, তখন আমেরিকা শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নকেই তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এবং শত্রু হিসাবে চিহ্নিত করত। বাট সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার সাথে দীর্ঘদিন ধরে একটা মানে সম্পর্ক একরকম ছিল, বাট রাশিয়াকে আমেরিকা ফাত্তা দিত না, সেই রকম শক্তিশালী রাশিয়া ছিল না, অন্তত অর্থনৈতিক দিক দিয়ে, সেই কারণে তাদেরকে ফাত্তা দিত না। কিন্তু অনেক দিন পর এই ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার অনেক দিন পর এসে এইবার চায়না কিন্তু বস্তুত নিজেদেরকে আমেরিকার একটা প্রবল প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করিয়েছে।
তারা অর্থনৈতিকভাবে সামরিকভাবে এমন একটা শক্তির অধিকারী প্রায় হয়ে গেছে যে তাকে এখন আমেরিকা পরাশক্তি হিসাবে অনেকটা গণ্য করে, এবং একই সঙ্গে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে এই চায়নাকে তারা রাষ্ট্রীয়ভাবে স্বীকার করছে। তো সেই চায়নার সাথে গিয়ে বাংলাদেশ যদি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দরম মহরম করে, ওঠা বসা করে এবং নানা রকম প্ল্যান পরিকল্পনা করার চিন্তা করে, হ্যাঁ হতে পারে সেটা বাংলাদেশের ভালোর জন্য, হয়তো বা কিন্তু আমেরিকা তো বিষয়টাকে হালকাভাবে নিবে নাকি নিবে। এবং ঠিক সেই কারণেই আমরা আমেরিকার কিন্তু কিছু হালকা পাতলা টাইপের তোড়জোড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমেরিকার সামরিক বাহিনীর বোধহয় 4 না 5 জন সদস্য অলরেডি বাংলাদেশে এসে সেনাবাহিনী প্রধানের সাথে মিটিং করে গেছে, এবং আমি 100% নিশ্চিত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশে যদি ফিরে আসেন আর কি, মানে ইন দি মিন টাইম যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে অচিরাত বাংলাদেশ খুব খারাপ কিছু কনসিকুয়েন্স ভোগ করতে যাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে চায়নার সাথে সম্পর্ক করে বাংলাদেশের আসলে ভালো হবে নাকি খারাপ হবে। আমরা যদি খেয়াল করেন, এই পর্যন্ত এই চায়নার সাথে ভালো সম্পর্ক করে কোনো দেশ উন্নতি করতে পারেনি, নট এ সিঙ্গেল ওয়ান। কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক করে অনেক দেশই কিন্তু উন্নত হয়ে গেছে, আবার অনেক দেশ ধ্বংস হয়ে গেছে, বাট উন্নতও হয়েছে, যেমন ইউরোপিয়ান দেশগুলো, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং তারপরে যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, আমেরিকা কিন্তু মার্শাল প্ল্যান বলে একটা প্ল্যান তৈরি করছিল। সেই প্ল্যানের মাধ্যমে ইউরোপকেই খালি উঠে দাঁড়াতে সাহায্য করেনি, একই সঙ্গে তারা স্পেশাল প্রোগ্রাম করে এই যে জাপানকেও কিন্তু তারা দাঁড় করিয়েছে। আজকে কোরিয়া যে অনেকটা অর্থনৈতিকভাবে পরাশক্তির মতো, এবং তারাও দক্ষিণ কোরিয়া আর কি, তারাও যে অর্থনৈতিক এবং শৈল্পিক দিক দিয়ে অনেক উন্নত, এরও একটা অন্যতম কারণ হচ্ছে এই দক্ষিণ কোরিয়ার ওপরে আমেরিকার একটা সুদৃষ্টি ছিল। তারপর আপনি তাইওয়ান বলেন বা সিঙ্গাপুর বলেন, এগুলোও কিন্তু আমেরিকার সাহায্য সহযোগিতায় আজকে এই লেভেলে আসছে। অর্থাৎ আমেরিকা অনেক দেশের জন্য অনেক ক্ষতির কারণ হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক দেশ উন্নতও হয়েছে, এটা কিন্তু বলাই যায়। বাট আপনি এমন একটা দেশ দেখাতে পারবেন না যারা নাকি চীনের সাহায্য নিয়ে বা চীনের সাহায্যে যারা উপরের দিকে উঠেছে। আমরা দু একটা উদাহরণ দিতে পারি, পাকিস্তানের কথাই ধরেন। পাকিস্তান পুরো দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, তাই না? তাদের ওই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ না কি জানি একটা আছে না, বেল্ট অ্যান্ড রোড না, এরকমই তো চায়নার একটা প্রকল্প আছে যে প্রাচীন সিল্ক রুটের অনুকরণে সারা পৃথিবীকে একটা নেটওয়ার্কের মধ্যে আনার জন্য। তো সেখানে মোর দ্যান $60 বিলিয়ন মতো খরচ করছে যে এই পাকিস্তানের মধ্যে। এখন কথা হচ্ছে যে এরপরে আর পাকিস্তান তো আর ঋণ শোধ করতেই পারে না। আবার সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের যে রাস্তা এগুলো বেলুচিস্তান প্রদেশের মধ্যে দিয়ে বিরাট অংশ গেছে। এখন বেলুচিস্তানের লোকজন তো স্বাধীনতা চায়, তারা পাকিস্তানকে আউট করে দিতে চায়, এবং বেলুচিস্তানে কর্মরত বিভিন্ন চাইনিজ লোকজন আছে না, কিছুকাল আগে কয়েকজনকে হত্যাও করছিল, এবং এখন তারা বলে দিয়েছে এখানে যেন চাইনিজ কোনো লোক না দেখা যায়। তো ফলে হচ্ছে কি, এখানে পাকিস্তান তো ঠিকই আটকে গেছে ঋণের ফাঁদে, এবং যে কারণে এখন তারা এই টাকা পয়সা শোধও দিতে পারছে না, এবং পাকিস্তানের বৈদেশিক বাণিজ্যও তো অনেকটাই ধ্বংসের পথে, তাই না? একটা দেউলিয়া রাষ্ট্র, অর্থাৎ বিপুলভাবে চায়না থেকে ঋণ নিয়ে পাকিস্তান কিন্তু এখন দেউলিয়া হওয়ার পথে। শ্রীলঙ্কাও কিন্তু দেউলিয়া হয়ে গেছিল, মালদ্বীপকেও কিন্তু মোটামুটি দেউলিয়া করার রাস্তায় গিয়েছিল, কিন্তু সময় থাকতে মালদ্বীপ কিন্তু ফিরে আসছে। আপনি উত্তর কোরিয়ার কথা বলেন না কেন, উত্তর কোরিয়া দেখছেন সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আপনি মায়ানমারের কথা বলেন, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, তাই না? এবং এই সমস্ত দেশগুলোর কিন্তু কোনো উন্নতি নেই। চায়না আসলে এমন একটা দেশ যারা কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার, তারপরে গণতান্ত্রিক মূল্যবোধ, বাক স্বাধীনতা বা হিউম্যানিটি, এগুলোর কোনো কিন্তু পাত্তা দেয় না। যে কারণে হচ্ছে কি, তারা যখন কোনো দেশকে ঋণ দেয় সেখানে মানবতার কোনো স্পর্শ থাকে না, উচ্চ হারে সুদ থাকে, এবং তারা আবার এমন বিষয়গুলো নির্ধারণ করে দেয় যে ওই ঋণের টাকা ওইখানেই খরচ করতে হবে, এবং যেখানে খরচ করা হয় সেখানে যে দেশকে ঋণ দেয় সেই দেশের সরকারি লোকজন আছে না, তারা এখানে প্রচুর দুর্নীতি করার সুযোগ পায়। যেমন উদাহরণস্বরূপ এই যে $60 বিলিয়ন যে খরচ করছে না এই পাকিস্তানে,
এমন এমন ক্ষেত্রে খরচ করছে, যে রাস্তাঘাট, ব্রিজ ট্রিজ এগুলো বানানোর ক্ষেত্রে। এখানে মনে করেন যে এই যে $60 বিলিয়ন মধ্যে মিনিমাম $20 বিলিয়ন ওই পাকিস্তানের যে সরকারি কর্মকর্তা, বিশেষ করে সামরিক বাহিনীর যে কর্মকর্তা কর্মচারী আছে না, বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে, ওরাই কিন্তু এগুলো লুটপাট করে নিয়ে গেছে। আর হয়তো বাস্তবে $40 বিলিয়ন কাজ কাম হয়েছে, ক্লিয়ার। কিন্তু যখন ঋণ হয়েছে তখন গোটা $60 বিলিয়ন ঋণ তো পাকিস্তানের উপরেই বর্তেছে। এবং এখন পাকিস্তান যে এই ঋণগুলো আবার পরিশোধ করে, সেটা কিন্তু পাকিস্তানের গোটা জনগণের ট্যাক্সের টাকা থেকেই পরিশোধ করে, বোঝা গেছে। তো এই চায়না কিন্তু ইচ্ছা করেই পৃথিবীর বিভিন্ন দেশে যখন লোন টোন দেয়, ওই দেশের আমলা, ওই দেশের যে মিলিটারি বা সরকার, তাদেরকে ভয়ঙ্কর রকমভাবে দুর্নীতিগ্রস্ত করে। এবং চায়নার একটা সিস্টেম আছে যে তারা দরকারে তাদের বিভিন্ন রকম ঋণ অথবা প্রকল্প এগুলো বিভিন্ন দেশে দেওয়ার জন্যে তারা ওই অন্যান্য দেশ তো এগুলো গ্রহণও তো করতে হবে, খালি ঋণ দিলে তো হবে না, ঋণ নেওয়ার জন্য দেশ থাকতে হবে না। তো এই দেশের সরকারকে এরা কিন্তু ঘুষ দেয়, ঘুষ দিয়ে ঋণ গ্রহণে বাধ্য করে। কেন? কারণ এই ঋণ দিয়ে বস্তুত সেই দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এবং সেটা তাদের দেশের স্বার্থে, ওই যে দেশে ঋণ দেয় তাদের দেশের স্বার্থে না। এর কতগুলো উদাহরণ কিন্তু অলরেডি আমরা দেখেছি এবং জানি। আমার বক্তব্য হচ্ছে, ধরা যাক যে চায়নার সত্যিকার অর্থেই বাংলাদেশে এমন কিছু বিনিয়োগ করলো বা এমন ঋণ টিন দিল যাতে বাংলাদেশের অনেক উপকার হবে, ইটস ওকে, ফাইন। কিন্তু কথা হচ্ছে, এগুলো করতে গেলে সেক্ষেত্রে তো আমেরিকার সাথে তো আপনার সংঘাত লাগবেই, তাই না? 100% লাগবে। আপনি যদি চায়নার সাথে ডিল করতে যান, তাহলে অবশ্যই এমনভাবে ডিল করতে হবে যে আমেরিকা যেন রুষ্ট না হয়। এখন বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা কি? বাংলাদেশের বৈদেশিক আয়ের সবচেয়ে বড় উৎস হলো কিন্তু আমেরিকার বাজার, রাইট? অর্থাৎ আমেরিকার বাজারে মোর দ্যান $10 বিলিয়ন পণ্য কিন্তু এই বাংলাদেশ প্রতি বছর রপ্তানি করে, খেয়াল করতে হবে। চায়নায় কিন্তু খুব বেশি পণ্য রপ্তানি করে না বাংলাদেশ। আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের দেশে যদি বাংলাদেশ খুব বেশি রপ্তানি না করতো, যদি চায়না রপ্তানি করতো, তাহলে চায়নার সাথে কী খাতির হলো না হলো এইটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার ছিল না। বা আমেরিকা কী ভাবলো বা ভারত কী ভাবলো এটা নিয়ে বাংলাদেশ মাথা না ঘামালেও বাংলাদেশের কিন্তু কোনো সমস্যা হতো না। বাট বাংলাদেশ তার বৈদেশিক মুদ্রা অর্জন করে আমেরিকার মার্কেটে পণ্য রপ্তানি করে, ইউরোপীয় ইউনিয়নে পণ্য রপ্তানি করে। এখন সেই বাংলাদেশ যদি আমেরিকার অনুমোদন ছাড়া বা সিগন্যাল ছাড়া এই চায়নার সাথে বেশি দরম মহরম করে, আমেরিকা কি ছেড়ে দিবে বলেন? ভারত এতদিন চেষ্টা করে হয়তো আমেরিকাকে দিয়ে বাংলাদেশকে কোনো কিছু করতে পারে নাই, ক্লিয়ার। কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নায় গিয়ে যে ঘটনাটা ঘটালো, এই যে বেসরকারি সফরে গিয়ে, তাই না? আমি নিশ্চিত আমেরিকা এতে ভীষণভাবে ক্ষিপ্ত হবে এবং দেখবেন যে খুব দ্রুত এবং খুবই দ্রুত দেখবেন যে বাংলাদেশের ওপরে কিছু ঘটনা চাপিয়ে দিবে আমেরিকা, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, বাইডেন সরকার থাকলে হয়তো তেমন কিছুই হতো না, এবং সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়তো চায়নায় যাওয়ার দরকারও পড়তো না। কিন্তু এখন দেখা যাক। আমার তো মনে হয় যে এখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের পায়ে নিজেই কুড়াল মারল এই চায়নার সাথে বেশি দরম মহরম দেখাতে গিয়ে। আমি জানি যে ভারতের সাথে বন্ধুত্ব করার ফাইনালি চেষ্টা করছিল, নরেন্দ্র মোদীর সাথে দেখা করার অনেক চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ মনোরথ হয়ে সম্ভবত ভারতকে দেখিয়ে দেওয়ার জন্য এই চায়না সফরে গেছে। আমার কাছে এরকমই মনে হয় যে ঠিক আছে ভারত, তুমি আমার সাথে আমাকে পাত্তা দিলে না, তো দেখো আমার অনেক বন্ধু আছে, এই যে চায়নায় গেলাম। অর্থাৎ ভারতকে শিক্ষা দেওয়ার জন্যই মনে হয় কাজটা করছে, কিন্তু শিক্ষা ভারত পাবে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে শিক্ষাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্যেই ঘটবে। যেমনটা কিন্তু ওই যে শেখ হাসিনা, উনিও চায়নায় যাওয়ার পরেই কিন্তু ওনার পতন ঘটছে, কি ঘটে নাই? ধন্যবাদ।